রামধনু হরর চ্যানেলে আপনারা শুনছেন গভীর রাতে ভূতের গল্প। রামধনু হরর চ্যানেল আজ বিগত বেশ কিছুদিন ধরে আপনাদের বিশিষ্ট লেখকের, সাহিত্যিকের গল্প শোনাচ্ছেন এবং তাদেরই লেখা নামি নামি ভৌতিক গল্প পরিবেশন করে আপনাদের শোনায়। সেই রকমই আজ আবার শোনাতে চলেছে সেই বিশিষ্ট লেখক হেমন্ত কুমার রায়ের সৃষ্টি, হাতের কলমে সেই ভৌতিক হাড় হিম করা কাহিনী ওলাইতলার বাগান বাড়ি। আপনারা শুনছেন, শুনতে থাকুন হাড় হিম করা সেই ভূতের কাণ্ড, ভূতের কাহিনী, যা শরীরের রক্ত, গরম রক্তটাকে হাড় হিম করে তোলে এক শীতের রাতে, এক গভীর নিস্তব্ধতার মাঝে নিঝুম পুরীতে। শুনছেন আপনারই বন্ধুর কণ্ঠে। স্টেশন মাস্টার হঠাৎ তার লণ্ঠনটা আমার মুখের দিকে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ও ওলাইতলার বাগান বাড়ি বুঝলি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন বুঝি? কিন্তু কিন্তু কেন? আমি বলে বসলাম, মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একজন ম্যানেজার দরকার। বিজ্ঞাপনটা বেশ তাগড়াই, 300 টাকা মাহিনা। কেমন, তাই নয় কি? তা তো ঠিকই বলছেন। আপনারা শুনছেন আজ বেশ কিছু বছর আগেকার কথা। তারাও এই কথা বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজার করতে এসেছিল। গেল 8 সপ্তাহে 8 জন এই স্টেশনে নেবে ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফিরে আসেনি। মানে বুঝলেন মশাই? মানে আর কি, তারা কেউ আর ফেরেনি। মানে টানে জানি নে বাবু, প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক এই শনিবারের রাতে, আর ঠিক সন্ধে 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন! জমিদার কৃতান্ত চৌধুরী কত ম্যানেজার দরকার কে জানে। আমার মনটা হঠাৎ ছ্যাত করে উঠল। শুধালাম, আচ্ছা ওই জমিদার বাবু কি আপনাকে দেখেছে? আপনি কি চেনেন তাকে? তবে আর নাম শুনেছি, অল্প দিন হলো এখানে এসে ওই পোড়ো বাড়িখানা কিনে তিনি বাস করছেন। পোড়ো বাড়ি? হ্যাঁ, আর কি। তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনছি। আজ পর্যন্ত গায়ের কেউ তাকে চোখে দেখেনি। দিনের বেলা তো নয়। তাছাড়াও বাগান বাড়ির পুরো বাড়ির মতো পড়েই থাকে, কেবল রাতেই তার ঘরে আলো জ্বলে। লোকজনকেও দেখা যায় না। ও বাড়ির সবই অদ্ভুত, আর সবই অদ্ভুত। আজ আবার সেই অমাবস্যা, সেই শনিবার, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলাম বৃষ্টি আসতে আর দেরি নেই। সঙ্গে আমার শখে বুলডগ রোভারও ছিল। ওলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হলাম। উপক্রম করলাম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই। লোকটার মাথায় বোধা ছিট আছে, নইলে এমন সব আজগবি কথা কেউ বলে? স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই আজগবি? সত্যি? তাহলে নিতান্তই যাবেন? যান তাহলে। এইরকম তো মনে করছি। তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগান বাড়ি
ঠিক আগের একটি গোরস্থান পড়বে। গোরস্থানটা পেরিয়ে গেলে একটি জঙ্গল, তারপরেই একটা সরু রাস্তা জঙ্গলের মাঝখানে। সন্ধ্যার পর কেউ ওই দিকে যেতে চায় না, আর যায়ও না। আমি আর থাকতে পারলুম না, বললাম, মশাই মিথ্যা কেন আমাকে ভয় দেখাচ্ছেন বলুন তো? আমি কাপুরুষ নই, বুঝলেন? আমি কাপুরুষ নই, আমার যথেষ্ট সাহস আছে, ও আমি নিজেই মোকাবিলা করে নেব। ঠিক আছে, যান তাহলে, স্টেশন মাস্টার বলে বসল। দরকার হলে ওই গোরস্থানে শুয়ে রাত কাটাতে পারি, কি বুঝলেন? অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকের যেমন ভাবে তাকায়, সেইভাবে আমার দিকে স্টেশন মাস্টার একটু ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে কিছু আর বললেন না। দামোদর নদীর ধারে ওলাই তলার সেই প্রকাণ্ড বাগান বাড়ি, যেটা আজ পোড়ো বাড়ি হিসাবে পরিণত হয়েছে। মাইলখানি পথ চলার পর তার ফটকের সম্মুখে এসে দাঁড়ালো। তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভেতরে ঢুকে পড়ল। আমার হাতে ছিল একটি হারিকেন লণ্ঠন, তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলো। অনেক কালে পুরনো বাগান বাড়ি, আর তার অবস্থা এখন আর বাগান না বলে আর জঙ্গল বলাই ঠিক। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানার তার জল নজরে পড়ে না, ঘাটগুলো ভেঙে গেছে, বাড়িখানার একদিক নেই তথই বছর, জঙ্গলে ঢেকে গেছে, ভাঙা জানলাগুলো থামগুলো চুন খসে খসে পড়েছে, দেওয়ালে কড়িবর্গা একদিকে ঝুলে পড়েছে। যে জমিদার 300 টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস। মনে খটকা লাগলো। সত্যি তো, কিরকম যেন অবাস্তব সব। অসংখ্য ঝিঝি পোকা আর্তনাদ ছাড়া আর কিছুই জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে রাখলো, বাড়িতে কেউ আছেন? ও মশাই, বাড়িতে কেউ আছেন কি? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলো। মস্ত বড় একটা হল ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জালে ভর্তি, দেওয়ালে কালি ঝুল, মেঝে 1 ইঞ্চি পুরো ধুলো, একটা ময়লা রং উঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার, একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদর গায়ে একখানা চেয়ারে এসে বসল। তার বুকে সবখানা হাড় গোনা যাচ্ছে ওই আবছা অন্ধকারে। বুড়ো কথা করল, ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোলো। সে বলল, আপনি কাকে চান? জমিদার কৃতান্ত বাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই না? বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্ত বাবুর কাছে কি রোবার হঠাৎ এরম গর্জে উঠল। কৃতান্ত বাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ও কি সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোবারকে এক ধমক দিল। সেই গর্জন বন্ধ করলো বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ স্নিগ্ধ চোখে কৃতান্তবাবুর মুখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবুকে বলল, ও কুকুর ঠকুর এখানে থাকলে চলবে না, বুঝলেন? ওকে এখান থেকে তাড়িয়ে দিন। আমি বললাম, তাড়ালেও যাবে না। রোবার আমার ছেড়ে কোথাও 1 পা নড়ে না। রাতে আমার সঙ্গেই ঘুমায়। রাতে ও বেটা আপনার সঙ্গে ঘুমায়? কি বিপদ, কি বিপদ বলে তিনি নিশ্চিন্ত হয়ে একটা গালে হাত দিলেন।
চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোববার রাতে আমার সঙ্গে ঘুমবে শুনে পিতান্তবাবুর একটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলাম না। খানিকক্ষণ পরে পিতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়ার শোয়ার ব্যবস্থা করে আসি। সেই জন্য আপনার ব্যস্ত হবার দরকার নেই। আগে সে এসেছি এই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই পিতান্তবাবু বেরিয়ে গেলেন ঘর থেকে। খানিক পরে তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, প্রস্তুত হয়ে এগিয়ে আসুন। তার পিছন পিছন অগ্রসর হলো। মস্ত একটা উঠোন, চারপাশে মাকড়সার জাল আর জঙ্গলে ভর্তি। সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলা গিয়ে উঠলাম। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জালের স্তূপ। চামচিকে আর বাদুড়ের আনাগোনা এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাকা করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলো। সেই ঘরখানা বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার উপরে বিছনা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন, আর তার কোটরগত দুই চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নির শিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না পেরে চোখটা ঘুরিয়ে নিলাম। এ কোনো সুস্থ মানুষের চোখ নয়, আগুন যেন জল করছে। মানুষের চোখ যেমন জ্বলতে পারে তা আমি ভাবতেও পারিনি। এ ভয়ানক দৃশ্য। কৃতান্তবাবু বললেন, আজ না হলে আমি আসি, খেয়ে দে আপনি শুয়ে পড়ুন। বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন, রাতে এই ঘরের জানলাগুলো সব যেন খুলবেন না। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন? ওধারে জানলা খুললে গোরস্থান দেখা যায়, তা দেখা গেলেই বাকি। সেখানে হয় তো অনেক কিছু দেখতে পাবেন, এমন সব গোলমাল শুনতে পাবেন। রাতে মানুষ না দেখতে পেয়ে কিছু যদি শুনতে চায়, হোক না। আমি তাচ্ছিল্যের হাসি আসলাম। কৃতান্তবাবু বসলেন, হ্যাঁ হ্যাঁ, আর এক কথা, আপনার ওই বৃষ্টি বুলডগারটা ওইখানে বাইরে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাতে যেন আমার ওই বিছনায় না ওঠে। এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন ঘর থেকে, কিন্তু শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাতে রোববার বিছনায় উপরে আমার পাশেই শুয়েছিল। অনেক রাতে দারুণ যন্ত্রণায় আমার ঘুম আসছিল না। কে যেন আমার শ্বাসনালীর গলাটা টিপে ধরেছে। দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশ জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরে ঘরময় একটা ঝটপট হুড়োহুড়ি শব্দ, কিন্তু তখনও সেদিকে মন দেওয়ার সময় আমার ছিল না। গলার টিপনি ব্যথায় আমি প্রচণ্ড ছটপট করছি। ব্যথা যখন একটু কমলো, ঘর তখন স্তব্ধ, নিস্তব্ধতায় ভরে গেছে ঘরটা। নিঝুম পুরী যেন মনে হচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বালালাম। কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভেতরে সেও নেই, বিছনার উপরে রোববারও নেই। রোববার, রোববার বলে অনেকক্ষণ ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া পেলাম না। কি আশ্চর্য! রাতের ঘড়ির দিকে তাকালাম, রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভেতরের দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলে
যেন প্রাণটা কেঁপে উঠল, একবার হাড় হিম হয়ে গেল, সারা শরীরের শিহরণ জেগে উঠল। সে অন্ধকারে যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতো আমার ঘাড়ের ওপরে লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার গিয়ে উঠে গিয়ে বন্ধ করে দিলাম। ঘরের দরজাটা আগে থেকে বন্ধ করেই তো শুয়েছিলাম, তাহলে কি করে ঢুকলো, কে আক্রমণ করেছিল, সে কথা চিন্তা করতে করতে আবার এসে বিছনায় বসলাম। এ ঘরে সত্যি কি কেউ ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে দেখলাম, না, ঘরের ভেতর কেউ নেই। একটা দরজা আবিষ্কার করলাম, ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে একটা প্রচন্ড দুর্গন্ধ, পচা মানুষ পচা গন্ধ বেরিয়ে এলো। যেন সেই আচ্ছন্ন অন্ধকারের ভেতরে সেই জমাটওয়ালা দুর্গন্ধটা ঘুরে বেড়াতে লাগলো। আলোটা তুলে ভালো করে দেখলাম ল্যাম্পটা। সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার খুলি, রক্ত মাংস, কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। এদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির উপরে হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। দুম করে দরজাটাকে ছুটে গিয়ে বন্ধ করে দিলাম। আমি কোনো পিশাচের খপ্পরে এসে পড়েছি। আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি জানলাগুলো বন্ধ করে দিলাম। বাইরের আকাশ ভরা অন্ধকারকে প্রচন্ড বাজ পড়ছে, যেমন বাজ সেরকম ঝড়ের দাপট। দরজাগুলো জানলাগুলো এত জোর জোর ঝড়ের দাপটে আওয়াজ হতে লাগলো। প্রচন্ড জোরে বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে, আর শোঁ ঝড়ের হাওয়া বইছে। আর ও কি, বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনে তাল গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে আছে, কে যেন দাঁড়িয়ে নাচছে, ঠিক যেন একটা ছোট ল্যাম্পটো ছেলে। এত গভীর রাতে, রাত 1টা বাজে, কে লাফিয়ে নাচছে কে জানে। হঠাৎ একটা ভুতুড়ে গানের সুর ভেসে আসছে। গানটা থেমে গেল, আবার বিদ্যুৎ চমকালো, কিন্তু ছোড়াটাকে তো আর দেখতে পেলাম না। তালতলা দেখতে পেলাম না। এদিক ওদিক তাকালাম, গায়ের কোনো হাড় পাগলা ছেলে ঠেলে নয়তো, তাই হবে, কিন্তু সে বেয়ারা গান থামলো কি করে? চারদিককার অন্ধকার আধার সমুদ্র মথিত করে আরো কত রকমের আওয়াজ যে জড়ো হয়েছে, প্রলাপের সঙ্গে ভেসে আসছে। কখনো মনে হয় একদল আতুরে শিশু না করে কাঁদছে। শিশুর কান্না ভাসতে ভাসতে আবার অন্ধকারে মিলিয়ে গেল। কখনো শুনিনি আড়াল থেকে সেই খিলখিল অট্টহাসির শব্দ। মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে। থেকে থেকে এক একটা আলেয়া আনাগোনা করছে তাদের আশেপাশে। কারা যেন ছায়ার মতো করে সরে যাচ্ছে, এবং বাগানের কোথা থেকেও একটা হুলু বেড়াল একবারও না থেকে কেবল চেঁচাচ্ছে, ম্যাও ম্যাও ম্যাও। আজ কি এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য থানা এসে জড়ো হয়েছে? না 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 না, ভয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সারা শরীর বড় পেয়ের মতো হিম হয়ে যাচ্ছে। সমস্তই কি অলিক কল্পনা, না সত্য, না যা দেখছি যা ভাবছি তা সবটাই সত্যি, না অলিক কল্পনা। ও আবার কে? দরজা জোরে জোরে ঠেলা দিচ্ছে। আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না, ধারাম আবার দরজার আওয়াজ। দরজার পাশে দাঁড়িয়ে কোনো বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আমার কে দরজা ঠেলছে? গভীর রাত, নিস্তব্ধতায় ভরে গেছে, তার মধ্যে দরজাটার প্রচন্ড জোরে দরজা ঠেলার শব্দ ভেসে আসছে কানে। তারপরে আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা, সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ কুকুরের ডাক। আহ, রক্ষে পাই, এ যে আমার রোবারের ডাক, এ যে আমার রোবারের ডাক। রোবার! ছুটে কি দরজা খুলে যেতেই রোবার এসে এক লাফে আমার বুকের ভেতর ঝাঁপিয়ে উঠল। এক নির্বান্ধব ভুতুরে পুরুতে রোবারকে পেয়ে আমি মনে একটা
সাহসের আশা জাগলো। তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। সারা মুখ ময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি। এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা ফেলুন, চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়। হাতে লণ্ঠন নিয়ে কারা যেন এগিয়ে আসছে। জানলার ধারে গিয়ে দেখি 6-7টা লণ্ঠনের আলো, 14 থেকে 15 জন লোক আমার এই বাগান বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের পোশাক দেখে বুঝলাম তারা পুলিশের লোক। এক একজনের হাতে টর্চের আলো, আবার কারো কারো হাতে লণ্ঠন। ঠিক তাদের মধ্যে স্টেশন মাস্টারকেও দেখতে পেলাম, তার হাতে একটা লণ্ঠন। তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর উনি নিজেই দিয়েছেন। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে না থেকে পারলাম না। লণ্ঠনটা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতে ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল, চিৎকার চেঁচামেচি করছিল। ব্যাপারটা কি ঠেলে ভেতরে গিয়ে দরজা খুলে বাইরে গিয়ে দেখি যে নিচের দিকে কতগুলো লণ্ঠন আলা হাতে নিয়ে কতগুলো পুলিশ দাঁড়িয়ে আছে আর চিৎকার চেঁচামেচি করছে। আমি ওপর থেকে ভিড় ঠেলে নিচের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলাম জমিদার কৃতান্ত চৌধুরী কুচকুচে কালো লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালের ওপর উঠে গেছে। সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর এই লোকে বর্তমান নেই। কৃতান্তবাবু গলদেশ মস্ত একটা গর্ত, তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে পড়ে যাচ্ছে। এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল ঘরের ভেতর। তারপর রোভার তার টুটিটা কামড়ে ধরে এই যাত্রার মতো তার লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার 2 চক্ষু বিস্তারিত করে একবার ঝুঁকি মেরে দেখলো ওই লিকলিকে দেহটার দিকে। কিন্তু এ কি, এ তো অসম্ভব ব্যাপার। না 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 না, ইন্সপেক্টর বাবু, এ অসম্ভব। আপনি দেখছেন? ইন্সপেক্টর বলল, হ্যাঁ। আপনি কি বুঝছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরী মৃতদেহ উপরে ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না, কোনো সন্দেহ নেই, এ হচ্ছে এই গায়ের ভুবন বসুর লাশ। ভুবন বসু আজ থেকে 2.5 মাস আগে কলেরায় মারা পড়েছিল, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি গেছিল। বুঝতে পারলেন? স্টেশন মাস্টার বললেন, এই ভুবন বাবুই এখন পিশাচে পরিণত হয়েছিল। শুনলেন হেমন্ত কুমার রায়ের সেই হাড় হিম করা ভূতের গল্প। কেমন লাগলো আপনার বন্ধুর কণ্ঠে? যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক দেবেন, খারাপ লাগলেও জানাবেন কমেন্টস করে, ভালো লাগলেও কমেন্টস করে জানাবেন। অতি অবশ্যই একটা, যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুর আর একটা গল্প নতুন সৃষ্টি হবে।